হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা জানো যে আমি তোমাদের নিটের জন্য একটা স্পেশাল সিরিজ চালু করেছি, যেখানে কিন্তু আমি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তার ইন্ট্রোডাকশন, সায়েন্টিস্ট এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে সামারি রয়েছে সেটা তোমাদের এনসিইআরটি হাইলাইট করে দিচ্ছি ইংলিশ বাংলা দুটো ভাষায়, এবং তার সাথে আমি সেখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু হাইলাইট করে তোমাদেরকে কোয়েশ্চেন করে দিচ্ছি, কোয়েশ্চেন বানিয়ে এনে দিচ্ছি, এবং সেটাও ইংলিশ বাংলা দুটো ভাষায়। আশা করি তোমাদের এটাই উপকার হচ্ছে। এই সিরিজটা আমি ইউটিউবেই রেখেছি আমার পেইড ব্যাচেস ছাড়াও, তার কারণ যাতে তোমাদের সবারই এটাতে উপকার হয়, কারণ তোমরা জানো যে নিচে এখন প্রশ্ন কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে, তো এগুলো জানা তো খুব জরুরি, এগুলো পড়াটা খুব জরুরি। তো আজকে আমরা বেসিক্যালি ক্লাস 11 এর যে ইউনিট 3 রয়েছে সেইখানে স্ট্রাকচার এন্ড ফাংশন রয়েছে, সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। তো তার আগে একটা ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, এবং এটার মজার বিষয় হলো এটা যেখান থেকে রিডাকশন ইজ বায়োলজি কোয়েশ্চেন এসছে, যেটা আমরা প্রথমে সবাই ভেবেছিলাম আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, তারপর খুঁজে পাওয়া গেছে যে না, ইন্ট্রোডাকশনে রয়েছে। তো সেই পার্টটা কিন্তু আজকে আমরা পড়বো। চলো দেখা যাক যে কি কোথা থেকে ওরা খুঁজে কোয়েশ্চেন বার করেছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো শুরু করি। ও, তো ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে প্রথমে যে বায়োলজি ইজ দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজম। এটা আমরা সবাই জানি যে সজীব বস্তুর অধ্যয়নই হলো জীববিদ্যা। জীববিদ্যা, জীবের বিদ্যা, বায়োলজি। যে কোনো লিভিং অর্গানিজম নিয়ে স্টাডি করাকেই আমরা বায়োলজি বলি। দ্য ডিটেইলড ডেসক্রিপশন অফ দেয়ার ফর্ম অ্যান্ড অ্যাপিয়ারেন্স অনলি ব্রট আউট দেয়ার ডাইভার্সিটি। সজীব বস্তুর ধরন এবং বাহ্যিক গঠনের বিস্তৃত বর্ণনাতেই কেবলমাত্র তাদের মধ্যেকার বৈচিত্র্য ধরা পড়ে। হিউজ ডাইভার্সিটি, প্রচুর বৈচিত্র্য। তুমি যদি বিভিন্ন স্পিসিস এর কথা ছেড়ে দাও, তুমি যদি নর্মাল মানুষের মধ্যেই দেখো, তোমাকে একরকম দেখতে, আমাকে একরকম দেখতে, তোমার বন্ধুকে আরেক রকম দেখতে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ইউনিক, আলাদা। আর সেখানে প্রত্যেকটা স্পিসিস তো টোটালি ডিফারেন্ট। তারপরে হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে পড়েছি যে কত রকমের ফাইলাম রয়েছে, কত রকমের কিংডম রয়েছে। প্লান্ট কিংডম, অ্যানিমেল কিংডম। প্লান্ট কিংডমের আলাদা আলাদা ভাগ, অ্যানিমেল কিংডমে আবার নন কর্ডেটস, কর্ডেটস, নন কর্ডেটস এর মধ্যে আবার কতগুলো ফাইলাম, কর্ডেটের মধ্যে আবার কতগুলো ক্লাস। তাহলে প্রচুর বৈচিত্র্য, এবং প্রত্যেকেরই কিন্তু অ্যাপিয়ারেন্স আলাদা, প্রত্যেকের ফর্ম আলাদা, প্রত্যেকের স্ট্রাকচার আলাদা। বাইরের স্ট্রাকচার, ভেতরের স্ট্রাকচার সবার সেম। স্ট্রাকচার সেম না বলে বলা ভালো, প্রত্যেকেরই মধ্যে রয়েছে একটা কমন জিনিস, সেটা হলো সেল। So it is the cell theory that emphasized the unity underlying this diversity of forms, that is the cellular organization of all life forms. কোষ তত্ত্বই সজীব বস্তুর দেহ গঠনের এই বৈচিত্র্যের মধ্যে লুক্কায়িত একক সাধারণ সত্তা, অর্থাৎ সব ধরনের সজীব বস্তুর কোষীয় সংগঠনের ওপর জোর দেয়। দেখো, এই যে এত বৈচিত্র্য, এত ডাইভার্সিটি সমগ্র জীবকুলের মধ্যে, তার মধ্যে একটা কোথাও ইউনিটি রয়েছে, একটা কোথাও মিল রয়েছে সবার। যে যে কোনো যদি লিভিং অর্গানিজম হয় তার কি থাকবে? সেল থাকবে, যেটা কিনা সেল থিওরি তোমাদেরকে বলে। সেল থিওরি বা কোষ তত্ত্ব কি বলে, যেটা তোমাদের চ্যাপ্টার 8 এ রয়েছে, সেলের স্ট্রাকচার চ্যাপ্টারে রয়েছে। সেল থিওরি বা কোষ তত্ত্ব এটাই বলে যে প্রতিটা লিভিং অর্গানিজমের বেসিক ইউনিট থাকবে সেল, প্রত্যেকের মধ্যে সেল থাকবে। সেল ছাড়া লিভিং অর্গানিজম হয় না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সেল কিন্তু কোনো একটা প্রি এক্সিস্টিং সেল থেকেই এসেছে, মানে একটা সেল ডিভাইড হয়েই সবসময় কিন্তু দুটো সেল তৈরি হবে, সেল থেকেই সেল আসবে। তো এই দুটোই কিন্তু সেল থিওরি বা কোষ তত্ত্বর মূল কথা। তো সেটাই বলতে চাইছে এখানে যে সবার মধ্যে এত বৈচিত্র্য, এত ডাইভার্সিটি, বাট the structure of cell is common. It is the কি বলবো, মানে ভিত্তি। একটা অ্যানিমেল বলো, প্লান্ট বলো, সেটার মূল ভিত্তি, বেসিক স্ট্রাকচার। আর ডিসক্রিপশন অফ
cell structure and cell growth by division is given in the chapters comprising the unit. তো বলছে কি, বলছে এই পাঠ এককের অন্তর্গত অধ্যায়গুলোতে তুমি কোষের গঠন এবং বিভাজনের মাধ্যমে কোষের বৃদ্ধি পাবে, সেটা বর্ণনা করা হয়েছে। এই যে ইউনিটটা, এর আন্ডারে যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখানে তুমি সেলের প্রপার স্ট্রাকচার জানতে পারবে আর সেল কি করে ডিভাইড করে সেটা জানতে পারবে। ঠিক আছে। সেল থিওরি also created a sense of mystery around living phenomena, that is physiological and behavioral processes. কোষতত্ত্ব জীবজ ঘটনাগুলি অর্থাৎ শারীরবৃত্তীয় ও আচরণগত প্রক্রিয়াগুলোকে ঘিরেও এক রহস্যময় অনুভূতি সৃষ্টি করেছিল। মানে অ্যাকচুয়ালি সেল কি জিনিস তো বোঝা গেল, সে তো বহু আগেই বোঝা গেছে, কিন্তু দেখো সেটা বুঝলেই কি তুমি এটা বুঝে যাবে যে তোমার বডির মধ্যে ফিজিওলজি কিভাবে চলছে, মানে তোমার বডির মধ্যে তোমার বডির প্রত্যেকটা সিস্টেম কিভাবে কাজ করছে, তোমার ডাইজেস্টিভ সিস্টেম কি করে খাবার হজম করছে, তোমার রেসপিরেটরি সিস্টেম কিভাবে শ্বসন কার্য করছে, তোমার সার্কুলেটরি সিস্টেম কিভাবে সমস্ত সেলের কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, বা তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেমই বা কি করে নতুন প্রাণ সৃষ্টি করছে, তোমার এক্সক্রিটরি সিস্টেম কি করে তোমার বডির ওয়েস্টকে বার করে দিচ্ছে, তোমার লোকোমোটরি সিস্টেম, তোমার মাসকুলারি সিস্টেম কিভাবে, এই সব কি তুমি বুঝে যাবে একটা সেল থিওরি থেকে। একটা সেল থিওরি তো মাত্র দুটো কথাই বলে, যে সবার মধ্যে সেল থাকবে আর সেল কোনো প্রি এক্সিস্টিং সেল থেকেই এসছে, কিন্তু তুমি এই ফিজিওলজিক্যাল প্রসেস গুলো তুমি বুঝতে পারবে না। বা বিহেভিয়ারাল প্রসেস মানে আচরণগত প্রক্রিয়া, মানে তুমি কিভাবে বিহেভ করছো, তোমার ব্যবহার কিরকম মানে তোমার চাল চলন, তোমার কার্য, তুমি কি খাও, তুমি কিভাবে থাকো, তুমি কিভাবে চলো, তোমার বিহেভিয়ার। তো এই সব কি সেল থিওরির দ্বারা বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু একটা মিস্ট্রি তৈরি করেছিল, একটা রহস্য তৈরি করেছিল যে ভাই এগুলো কি করে হচ্ছে। This mystery was the requirement of integrity of cellular organization for living phenomena to be demonstrated or observed. দৃশ্যমান বা প্রদর্শিত হবে এমন জীবজ ঘটনাগুলির জন্য কোষীয় সংগঠনের সমন্বয়ের প্রয়োজনীয়তা কি তা তখন দুর্বোধ্য ছিল। তো বেসিক্যালি যে মিস্ট্রিটা এটাই ছিল যে তুমি কিন্তু একটা লিভিং অর্গানিজমের মধ্যে কি কি চলছে সেটা তুমি অবজার্ভ করতে পারছো না, সেটা তুমি ডেমনস্ট্রেট করতে পারছো না, তুমি সেল থিওরি দিয়ে তুমি বোঝাতে পারছো না যে এটার জন্যই কিন্তু আমাদের বডিতে এইভাবে প্রত্যেকটা সেলের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, বা এভাবে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে গিয়ে খাবার গিয়ে সেটা হজম হচ্ছে, সেটা এভাবে অ্যাবজর্ব করছে ইন্টেস্টাইনের থ্রুতে, সেই খাবার থেকে গ্লুকোজ রক্তের মাধ্যমে সেলে সেলে এইসব কিন্তু কোনোভাবেই বোঝানো, ডেমনস্ট্রেট করা বা চোখে দেখা সম্ভব কিন্তু হচ্ছিল না। ঠিক আছে। In studying and understanding the physiological and behavioral processes, one can take a physico-chemical approach and use cell-free systems to investigate. তো জীবের শারীরবৃত্তীয় ও আচরণগত প্রক্রিয়াগুলো অধ্যয়ন ও উপলব্ধি করার পরই কিন্তু নয়, করার জন্যই কোষীয় সংগঠন ব্যাখ্যা করার জন্য শারীরবৃত্তীয় রাসায়নিক পথ অবলম্বন করতে পারে এবং তা অনুসন্ধানের জন্য কোষমুক্ত পদ্ধতি বা সেল ফ্রি সিস্টেম ব্যবহার করতে পারে। এই বাংলাটা ভয়ঙ্কর জঘন্য দিয়েছে, এক তো বাংলাটা ঠিকও নেই, লাইনটা ঠিকও নেই ইংলিশের সাথে, আর তার মধ্যে জঘন্য। আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি, এটা বলতে চাইছে যে দেখো বাবু, এতক্ষণে তো তোমার এটুকু ক্লিয়ার হলো যে এক সেল থিওরি দিয়ে কিন্তু তোমার শরীরের বাদবাকি জিনিস এক্সপ্লেন করা যাচ্ছে না। তো এবার হচ্ছে যে সেগুলোকে যদি তোমাকে বুঝতে হয় যে তোমার বডির ফিজিওলজি কিভাবে কাজ করছে বা তুমি কিভাবে বিহেভ করছো, সেই সমস্ত প্রসেস যদি তোমাকে বুঝতে হয়, তো তখন একটা অন্য অ্যাপ্রোচ নেওয়া হলো, সায়েন্টিস্টরা নিলেন, সেটা হচ্ছে কি সেল ফ্রি সিস্টেম। সেল ফ্রি সিস্টেম মানে কোষমুক্ত পদ্ধতি, মানে যেখানে ডাইরেক্ট সেলটাকে তো আমি নিচ্ছি না, কিন্তু সেলের অন্যান্য অর্গানেল নিয়ে আমি স্টাডি করতে পারি, বা সেলের মধ্যে কি কি হচ্ছে সেগুলো আমি বিভিন্ন ফিজিক্যাল আর কেমিক্যাল প্রসেসের দ্বারা স্টাডি করতে পারি। মানে সেলের মধ্যে কি কি হচ্ছে, মানে ধরো তোমাকে আমি বোঝাতে চাইছি, ধরো তুমি দেখবে যে রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন, বা ট্রান্সক্রিপশন কিভাবে হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ কি করে তৈরি হয়, বা ধরো তুমি বলতে চাও ট্রান্সলেশন কিভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এগুলো তুমি জানতে চাইছো। তোমরা যারা ক্লাস 12 এর পিসিআর পড়েছো তারা জানো পিসিআর এমন একটা প্রসেস যেখানে কিন্তু সামান্য পরিমাণ ডিএনএ থেকে প্রচুর পরিমাণ ডিএনএ তৈরি করা যায়। তো এই প্রসেস যেগুলো রয়েছে, তুমি ডাইরেক্ট সেলটা তো নিচ্ছ না, কিন্তু সেলের মধ্যে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেটাকে তুমি ল্যাবরেটরিতে স্টাডি করতে পারো। সেটা কিন্তু কিসের সাহায্যে, বিভিন্ন কেমিক্যাল প্রসেসে এবং ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে।
ঠিক আছে? This approach enables us to describe the various processes in molecular terms. এই শারীরবৃত্তীয় রাসায়নিক পদ বিভিন্ন জীবজ প্রক্রিয়াগুলোকে আণবিক পরিভাষার মাধ্যমে বর্ণনা করতে আমাদের সক্ষম করে তোলে। দেখো, মলিকিউলার টার্ম মানে কিন্তু এটা যে আমাদের বডিতে, তুমি একটা কথা ভাবো, কন্টিনিউয়াস বিভিন্ন এনজাইম কাজ করে যাচ্ছে। আমাদের যে সেলগুলো রয়েছে, প্রত্যেকটা সেলের মধ্যে তুমি জানো যে এটিপি তৈরি হয়, শক্তি তৈরি হয়, এটিপিটাই তো শক্তি দেয়। এবার সেই এটিপি অনবরত তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে? এটিপি তৈরি হওয়ার জন্য প্রচুর এনজাইম দরকার। সেই এনজাইম গুলো সেলের মধ্যে থাকে, সেলের মাইটোকন্ড্রিয়াতে সেই এনজাইম গুলো থাকে, যারা কিনা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে এটিপি তৈরি করে। এবার এই এনজাইমটা নিয়ে তো তুমি স্টাডি করতে পারো, এটাকে বলে মলিকিউলার টার্মস, মলিকিউলার অ্যাপ্রোচ। মানে যেখানে তুমি ডাইরেক্ট সেলটাকে তোমার লাগছে না, কিন্তু তুমি সেলের মধ্য থেকে এনজাইম গুলোকে স্টাডি করছো, যে কোন কোন এনজাইম এটিপি তৈরি করতে হেল্প করছে। এই যে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে থাকে কমপ্লেক্স 1 2 3 4 5, যারা কিনা বিভিন্ন এনজাইম, যারা এটিপি তৈরি করতে সাহায্য করছে। তো সেটা আমি জানতে পারছি। এবার যখনই আমি এটা জানতে পারছি যে এটিপি কিভাবে তৈরি হয়, তখনই কিন্তু আমি বুঝতে পারবো, আচ্ছা এটিপি তৈরি হয়ে যাচ্ছে এভাবে, তার মানে তো আমাদের বিভিন্ন অন্যান্য ফাংশন এভাবে হচ্ছে, কারণ এটিপি তো আমাদের মূল এনার্জি কারেন্সি, তাই না? আমাদের এনার্জি দেয় কে? এটিপি। তো এইরকম বিভিন্ন মলিকিউলার অ্যাপ্রোচ তুমি করতে পারো, ঠিক আছে? The approach is established by analysis of living tissues for elements and compounds. কোষে উপস্থিত বিভিন্ন খনিজ, মৌল, যৌগগুলোকে জানার জন্য সজীব কলার বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যাঁ, এবার সেলের মধ্যে তুমি নানা রকম দেখতে চাইছো যে কি কি কম্পাউন্ড রয়েছে, একটা সেল কি কি দিয়ে তৈরি হয়, সেলের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, কি কি কম্পাউন্ড রয়েছে, সেগুলো তুমি জানতে পারছো এইভাবে। It will tell us what types of organic compounds are present in living organisms. এই বিশ্লেষণের মাধ্যমে শারীরবৃত্তীয় রাসায়নিক পদ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে আমরা সজীব বস্তুতে কি কি ধরনের জৈব যৌগ উপস্থিত তা জানতে পারি। তুমি জানতে পারো যে তোমার সেলের মধ্যে কি কি রয়েছে, তোমার সেলের মধ্যে কোটি কোটি জিনিস রয়েছে, তো সেগুলো তুমি জানতে পারছো যে তোমার সেলের মধ্যে কি কি অর্গানেলস বা কোষীয় অঙ্গাণু রয়েছে, তাছাড়া কি কি মলিকিউলস রয়েছে, কি কি এলিমেন্টস রয়েছে, সব জানতে পারছো। In the next stage, one can ask the question, what are these compounds doing inside a cell? তো বলছে যে পরবর্তী পর্যায়ে এই প্রশ্ন মনে আসতে পারে যে এই যৌগগুলো কোষের ভেতরে কি কাজ করে, তাই না? এই যে কম্পাউন্ড গুলো, ধরো তুমি জানলে একটা সেলে এই কম্পাউন্ড থাকে, একটা এনজাইম পেলে, তখনই তোমার প্রশ্ন হবে যে আমি এনজাইমটা কি কাজ করে, and in what way they carry out gross physiological processes like digestion, excretion, memory, defense, recognition, etc. এবং কিভাবে পরিপাক, রেচন, স্মৃতি, প্রতিরক্ষা, শনাক্তকরণ ইত্যাদির মতন প্রধান শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে সাহায্য করে। যেমন তোমাকে আমি বারবার একটা এনজাইম দিয়ে বোঝাচ্ছি, একটা এনজাইম তুমি পেলে, এবার ধরো তুমি সেই এনজাইমটা, নেক্সট কোয়েশ্চেন আসবে যে ম্যাম এই এনজাইমটা কি কাজ করে। এবার তুমি এটা দেখতে পেলে ওই এনজাইমটা কিন্তু কোনো না কোনো ভাবে তোমার ডাইজেশনে কাজ করছে, কারণ তুমি জানো যে তোমার ডাইজেশন যখন হয় তখন তোমার বডিতে কিন্তু প্রচুর এনজাইম থাকে, প্রোটিয়েজ থাকে যারা প্রোটিনকে ভাঙে, নিউক্লিয়েস থাকে যারা নিউক্লিক অ্যাসিডকে ভাঙে, লাইপেজ থাকে যারা লিপিডকে ভাঙে। তো এরকম প্রচুর এনজাইম থাকে যারা কিন্তু আমাদের খাবারগুলোকে ভাঙে। তো এই যে এনজাইম গুলো, এগুলোকে তো তোমাকে জানতে হবে সেলের ভেতরে কি আছে, তবেই তুমি বুঝতে পারবে যে এই এনজাইম থাকে। তাহলে এই এনজাইম গুলো কি কাজ করে? আচ্ছা, তাহলে এই এনজাইম গুলো এভাবে আলটিমেটলি ডাইজেশনে হেল্প করছে। এইভাবে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, বুঝতে পারলে? সেলের মধ্যে কি কি আছে তোমাকে জানতে হবে, তবেই তুমি জানতে পারবে সেগুলোর রোল কি তোমার বডিতে, তবেই তুমি জানতে পারবে যে তোমার বডির সমস্ত সিস্টেম, ফিজিওলজিক্যাল সিস্টেম বা তুমি যে বিহেভ করছো সেইগুলোতে ওই মলিকিউল গুলোর কি রোল রয়েছে, তবেই কিন্তু সমস্ত একটা প্রাণী সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, in other words we answered the question, what is the molecular basis of all physiological processes? অন্যভাবে বললে সব শারীরবৃত্তীয় প্রক্রিয়ার আণবিক ভিত্তি কি? It can also explain the abnormal processes that occur during any disease condition. এই প্রশ্নটির উত্তর কি হবে তা নিয়েও আমরা ভাবতে পারি। এই শারীরবৃত্তীয় রাসায়নিক পদ রোগগ্রস্ত অবস্থায় দেহে অস্বাভাবিকভাবে যে প্রক্রিয়াগুলো চলে তাও ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, এবার ধরো তোমার ডিজিজ হলো, তোমার ডিজিজ হলো, সেই ডিজিজটা হওয়ার পরে তুমি এটা বুঝতে পারলে সেই ডিজিজটা কেন হচ্ছে, কোনো একটা ধরো কোনো একটা প্রোটিনের তোমার বডিতে সমস্যা রয়েছে, তার জন্য ওই ডিজিজটা হচ্ছে। তো তার মানে কিন্তু তুমি সেই প্রোটিনটা সম্পর্কে জানো, তবেই তুমি বুঝতে পারবে যে সেই প্রোটিনটা ঠিক নেই বলেই তোমার বডিতে প্রবলেম হচ্ছে।
তাহলে এই মলিকিউল গুলো সম্পর্কে জানলে পরে এটাও তুমি বুঝতে পারবে যে তোমার ডিজিজ কন্ডিশনে, তোমার যখন অসুস্থ হও তখন অ্যাকচুয়ালি কোন মলিকিউল গুলোর জন্য তোমার প্রবলেমটা হচ্ছে। So this physico-chemical approach to study and understand living organisms is called reductionist biology. এই হলো সেই মহান রিডাকশনিস্ট বায়োলজির প্রশ্ন যেটা 2025-এর নিটে এসে আমাদেরকে পাগল করে দিয়েছে। এই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ যা সজীব বস্তুর অধ্যয়নে বা এদেরকে বুঝতে সাহায্য করে তাকে রিডাকশনিস্ট বায়োলজি বলে। তাহলে এই যে অ্যাপ্রোচ যা দিয়ে তুমি কিন্তু সেলের ভেতরকার জিনিসপত্র বুঝতে পারলে, সেলের বিভিন্ন মলিকিউল বুঝতে পারলে, সেলের বিভিন্ন এলিমেন্ট বুঝতে পারলে, কিসের মাধ্যমে? ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ, মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর সাহায্যেই তুমি যখন একটা সেলের ভেতর স্টাডি করো তাকে বলে রিডাকশনিস্ট বায়োলজি। The concepts and techniques of physics and chemistry are applied to understand biology. এক্ষেত্রে জীববিদ্যাকে ভালোভাবে বোঝার জন্য পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার ধারণা ও কৌশল প্রয়োগ করা হয়। তাই রিডাকশনিস্ট বায়োলজিতে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোকেই কিন্তু তুমি প্রপারলি অ্যাপ্লাই করেছো। ঠিক আছে, চ্যাপ্টার 9 এ বলছে তোমার ব্রিফ ডেসক্রিপশন অফ বায়োমলিকিউলস ইজ প্রোভাইডেড। 9 চ্যাপ্টারে তুমি জানো বায়োমলিকিউলের চ্যাপ্টার জৈব অণু সম্পর্কে, সেখানে তুমি জৈব অণু সম্পর্কে বা বায়োমলিকিউল সম্পর্কে ডিটেইল জানতে পারবে। বোঝা গেল? তো এখান থেকে আমি বেসিক্যালি দুটো প্রশ্ন এনেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন, যেটা তোমাদের নিটের এনটি এর এখন ফেভারিট কোয়েশ্চেন। আচ্ছা, যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের হেল্প করবে। যারা আমার পেড ব্যাচ থেকে দেখছো তারা সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে। অ্যাজারশন বলেছে, in studying and understanding the physiological and behavioral processes, one can take a physico-chemical approach and use cell-free systems to investigate. জীবের শারীরবৃত্তীয় আচরণগত প্রক্রিয়াগুলো অধ্যয়ন উপলব্ধি করার জন্য একজন শারীরবৃত্তীয় রাসায়নিক পথ অবলম্বন করতে পারে এবং তা অনুসন্ধানের জন্য কোষমুক্ত পদ্ধতি ব্যবহার করতে পারে। ঠিক না ভুল? ঠিক। কারণ আমরা একটু আগেই দেখলাম যে আমরা যদি বিভিন্ন ফিজিওলজিক্যাল আর বিহেভিয়ারাল যদি প্রসেস আমরা দেখতে চাই একটা জীবের, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেল ফ্রি সিস্টেমে কাজ করতে হবে, কোষমুক্ত পরিবেশে কাজ করতে হবে, যেখানে সেলের ভেতরকার এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব এবং তার জন্য ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ প্রয়োগ করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি দুটোর অ্যাপ্রোচকে আমাদের লাগাতে হবে, এটা আমরা দেখলাম একটু আগে। রিজন বলেছে, দিস অ্যাপ্রোচ enables us to describe the various process in molecular terms. এই শারীরবৃত্তীয় রাসায়নিক পথ বিভিন্ন জীবজ প্রক্রিয়াগুলোকে আণবিক পরিভাষার মাধ্যমে বর্ণনা করতে আমাদের সক্ষম করে তোলে। ঠিক না ভুল? ঠিক। ঠিক, অবশ্যই ঠিক। কারণ এইগুলো আমরা কেন করবো? এই যে অ্যাপ্রোচটা ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ, এটা আমাদের কি করে? বিভিন্ন মলিকিউলার লেভেলে বিভিন্ন কিছু বুঝতে সাহায্য করে। এবার তোমার অ্যাজারশন রিজন যখন দুটোই ঠিক হয় তখন কি করে করতে হয়? মাঝে বিকজ বা কারণ কথাটা লাগাতে হয়, লাগিয়ে দেখতে হয় দুটো স্টেটমেন্টকে কানেক্ট করা যাচ্ছে কি। তুমি দেখো এখানে কানেক্ট করা যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ আমরা কোন একটা জীবের ফিজিওলজিক্যাল আর বিহেভিয়ারাল প্রসেস জানার জন্য আমরা ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ নেব, যেখানে আমরা সেল ফ্রি সিস্টেম নেব, কোষমুক্ত পরিবেশ। কেন নেব? কারণ ওয়াই, তুমি এটা কেন করছো এত কিছু? তার কারণ আমরা এটা দিয়ে ডেসক্রাইব করতে পারি বিভিন্ন প্রসেসকে মলিকিউলার টার্মস। আমরা বিভিন্ন আণবিক পরিভাষা, বিভিন্ন মলিকিউল, একটা সেলের মধ্যে কি কি মলিকিউল রয়েছে সেটা বোঝবার জন্যই কিন্তু আমরা এটা করব। তাই অবশ্যই মাঝে বিকজ লাগালে এটা ঠিক হবে। আমরা এটা কেন করছি? তার কারণ যাতে আমরা মলিকিউলের সম্পর্কে জানতে পারি। তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এ এবং আর উভয়ই সঠিক, আর এ এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা, আনসার হচ্ছে এ। ঠিক। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমার বানানো নয়, এটা নিটের প্রশ্ন। এটা নিট 2025-এর মহান প্রশ্ন। Which one of the following statements refer to the reductionist biology? নিম্নলিখিতগুলির কোনটি রিডাকশনিস্ট জীববিদ্যাকে নির্দেশ করে? ফিজিকো-কেমিক্যাল অ্যাপ্রোচ টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজমস, জীবের অধ্যয়ন ও বোধগম্যতার জন্য ভৌত রাসায়নিক দৃষ্টিভঙ্গি। ফিজিওলজিক্যাল অ্যাপ্রোচ টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজমস, জীবের অধ্যয়ন ও বোধগম্যতার জন্য শারীরবৃত্তীয় দৃষ্টিভঙ্গি। কেমিক্যাল অ্যাপ্রোচ টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজমস, জীবের অধ্যয়ন ও বোধগম্যতার জন্য রাসায়নিক দৃষ্টিভঙ্গি। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ টু স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজম, জীবের অধ্যয়ন ও বোধগম্যতার জন্য আচরণগত দৃষ্টিভঙ্গি। তো ফিজিকো কেমিক্যাল হবে, এটা আমরা এই এতক্ষণ তাই পড়লাম যে জীবের অধ্যয়ন ও বোধগম্যতার জন্য ভৌত রাসায়নিক দৃষ্টিভঙ্গি বা ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ। ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোর অ্যাপ্রোচে লাগানো হয় রিডাকশনিস্ট বায়োলজি। যেটা এখন প্রশ্নটা মনে হচ্ছে খুব ইজি, কিন্তু যখন প্রথমবার এই কোয়েশ্চেনটা এসেছিল 2025-এ, ডেফিনেটলি সবার পক্ষেই কিন্তু এটা একটু চাপ হয়ে গেছিল।
কারণ আমরা এটা কেউই পড়ে যাই না, এইভাবে ইন্ট্রোডাকশন আমরা দেখে কেউই যাইনি, যদিও সেটা আমরা ঠিক করি না, কারণ পড়া উচিত সব। তো এই হলো ব্যাপার। এই চ্যাপ্টার, এই ইউনিটের এইটুকু পার্টের এইটুকুই প্রশ্নই আমি এনেছি, কারণ এখান থেকে আর খুব একটা কিছু আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আর তুমি যদি সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আমার কাছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, ইংলিশ বাংলা দুটো ভাষায়, নিড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে চাও। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।